নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের শোনাচ্ছি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কেদার রাজা। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের পঞ্চম পর্ব। দুপুরে রাজলক্ষ্মী এলো শরতের কাছে। কেদার খেয়ে হাট করতে বেরিয়ে গিয়েছেন। আজ গেঁওহাটির হাটবার। রাজলক্ষ্মী দেখতে বেশ মেয়েটি, নিতান্ত পাড়া গেঁ, কখনো শহরের মুখ দেখেনি, তবে শহরের কথা অনেক জানে। তার দুই মামাতো ভগ্নিপতি এখানে মাঝে মাঝে আসে। কলকাতায় কাজ করে তারা। শহরের অনেক গল্প সে শুনেছে ওদের মুখে। রাজলক্ষ্মী বললে, হ্যাঁ শরৎদি, প্রভাসবাবু বুঝি কাল বিকেলে তোমাদের বাড়ি এসেছিল? কি বললে? বলবে আর কি, বৈকেলে এসেছিল, সন্ধ্যের আগে চলে গেল। গল্পগুজব করলে বসে চা করে দিলাম। বেশ লোক প্রভাসদা। আমাদের বলেছে একদিন কলকাতায় নিয়ে যাবে, বাবাকে আর আমাকে। কবে শরৎ দিদি? তার কিছু ঠিক আছে, তবে প্রভাসদা বলেছে যেদিন আমি মনে করব সেদিনই নিয়ে যাবে। রেলে না, মোটর গাড়িতে। এখান থেকে সমস্ত পথ মোটরে যাবে। কেমন মজা হবে, কি বলিস? তুই চড়েছিস কখনো মোটর গাড়িতে? রাজলক্ষ্মী উদাস নয়নে অন্যদিকে চেয়েছিল। শরৎ দিদির কথায় তার মনে কত অদ্ভুত ছবি জেগে উঠেছে। আজ বছর দুই আগে পিসেমশাই একটি বিয়ের সম্বন্ধ এনেছিল তার জন্য। ছেলেটি কলকাতায় চাকরি করত। 40 টাকা মাইনে, বেড়ে নাকি হতে পারে 100 টাকা। তাদের পৈতৃক বাড়ি কোন্নগর। চাকরি উপলক্ষে কলকাতায় আছে অনেক দিন। সম্বন্ধটা রাজলক্ষ্মীর মনে ধরেছিল। ছেলেটি দেখতেও নাকি ভালোই ছিল। কি দেনা পাওনার গণ্ডগোলে সম্বন্ধ ভেঙে গিয়েছে। মাস দুই ধরে কথাবার্তা চলবার ফলে রাজলক্ষ্মীর মন অনেকবার নানা রঙিন স্বপ্ন বুনেছিল সেটাকে ঘিরে। কখনো যে কলকাতা সে দেখেনি এবং হয়তো দেখবেও না কখনো ভবিষ্যতে, সেই কলকাতা শহরের একটা বাড়ির দোতলার ঘরে খাট, টেবিল, চেয়ার সাজানো তাদের ঘরকন্যা। দালানের এক কোণে ছোট্ট একটি খাঁচায় টিয়া কি ময়না পাখি। মাটি দেওয়া টিনের টবে তুলসী গাছ। একটা ঘেরা টোপ মোড়া সেলাইয়ের কল টেবিলের এক পাশে। নিস্তব্ধ দুপুরে বসে সে হয়তো কিছু একটা বুনছে কি সেলাই করছে। উনি গিয়েছেন আপিসে। বাসায় শ্বশুর শাশুড়ি বা ও ধরনের কোনো ঝামেলা নেই। সে আছে একাই। নিজেকে কত মনে মনে সেই কল্পনীয় ঘরকন্নাটিতে ডুবিয়ে দিয়েছে সে। সে ঘরের খুঁটিনাটি কত কি পরিচিত হয়ে উঠেছিল তার মনের মধ্যে। দেখলেই যেন চিনে নিতে পারত ঘরটা। কিন্তু কোথায় কি হয়ে গেল, সে ঘরে গিয়ে ওঠা আর তার ঘটে উঠল না। শরৎ দিদির কথায় সে অল্পক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে গিয়েছিল। শেষের দিকের প্রশ্নের মানে সে ভালো করে না বুঝে শূন্য দৃষ্টিতে শরতের মুখের দিকে চেয়ে বললে, কি বললে শরৎদি? মজা? ও, মজা হবে না আবার? খুব হবে। সত্যি কথা বলতে কি, এখান থেকে যেখানে বেরোবে সেখানেই ভালো থাকবে। একঘেয়ে দিন যেন আর কাটতে চায় না। অসহ্য হয়ে উঠছে দিন দিন। দুপুরে তোমার এখানে যে নিশ্চিন্দি হয়ে বসবো তার উপায় নেই। এতক্ষণ কাকিমা ঘুম থেকে উঠলেন, যদি দেখেন এখনো এঁটো বাসন মাজা হয়নি, রান্নাঘর ধোয়া হয়নি, তবে সন্ধে পর্যন্ত বকুনি চলবে। শরৎ হাসি মুখে বললে, তাহলে তুই ঝগড়া করে এসেছিস বাড়ি থেকে? ঠিক বললাম, হ্যাঁ কিনা বল। রাজলক্ষ্মী চুপ করে রইল। শরৎ বললে, তাই বুঝলাম এতক্ষণ পরে। নইলে ঠিক দুপুরবেলা তুমি আসবার মেয়েই আর কি। ভাত খেয়ে এসেছিস না আসিসনি? সত্যি কথা বল, আমার মাথার দিব্যি, আমার মরা মুখ দেখিস। না তা নয়, তেমন ঝগড়া নয়, ভাত খেয়েছি বই কি। সত্যি বলছিস?
মিথ্যে কথা বলবো না শরদ্দি, তুমি যখন অমন দিব্যি দিলে। না, সে খাওয়ার কথা নিয়ে নয়, ঝগড়া নিয়েও নয়। সত্যি এত একঘেয়ে হয়ে উঠেছে এখানে, ইচ্ছে হয় যেদিকে দু চোখ যায় ছুটে যাই। সত্যি যা বললি ভাই, আমারও বড় একঘেয়ে লাগে। সেই সকাল থেকে বিকেল পর্যন্ত একই হাঁড়ি হেসেল নিয়ে নাড়ছি, আর একই দিঘির ঘাটে 17 বার দৌড়ুচ্ছি, তারপর কেবল নেই আর নেই। কিন্তু তরুণী রাজলক্ষ্মীর মন যা চায়, যে জন্যে ব্যাকুল, শরৎ তা ঠিক বুঝতে পারেনি। রাজলক্ষ্মীও ঠিকমতো বোঝাতে পারে না। তাই নিয়েই তো আজ বাড়িতে কাকিমার বকুনি খেতে হলো। সে সর্বদা নাকি থাকে অন্যমনস্ক, কি তাকে বলা হয় নাকি তার কানে যায় না, ইত্যাদি। তার বিরুদ্ধে বাড়ির লোকের অভিযোগ। শরৎ বুঝতে পারে না ওর দুঃখ। ঘরকন্না করে করে শরতের মন বসে গিয়েছে এই সংসারেই। যেমন তাদের বংশের পুরনো আমলের পাথরের থাম আর ভাঙা মূর্তিগুলো ক্রমশ মাটির ওপর চেপে বসতে বসতে ভেতরে সেঁধিয়ে যাচ্ছে। উঠোনের রোদ এই সময় একটু পড়ল। রাজলক্ষ্মী বললে, চলো শরদ্দি, একটু গিয়ে দিঘির ঘাটে বসি, বেশ ছায়া আছে গাছের, বেশ লাগে। শরৎ বললে, আমায় তো যেতেই হবে এঁটো বাসন মাজতে, চল ওখানে বসে গল্প করিস। আমার কি হয়েছে জানিস, মুখ বুজে থেকে থেকে আরো মারা গেলুম। আচ্ছা তুই বল রাজলক্ষ্মী, ভালো লাগে সকাল থেকে রাত 10টা অবধি? কার সঙ্গে দুটো কথা কই যে, বাবা তো সবসময় বাইরে। তুমি তো আবার এমন জায়গায় থাকো যে গাঁয়ের কেউ আসতে পারে না, এত দূর আর এই বনের মধ্যিখানে। জানো শরদ্দি, গাঁয়ের বৌঝি এদিকে আসতে ভয় পায়। সাধনের বউ সেদিন বলছিল গড়বাড়িতে নাকি ভূত আছে। সাধনের বউয়ের মুন্ডু, দূর, তোমার নাকি সয়ে গিয়েছে। তাছাড়া সে ভূতে তোমায় কিছু বলবে না, তুমি তো এই বংশের মেয়ে, রাজার মেয়ে। আমাদের মতো গরিব গুরব লোকদেরই বিপদ। মরবি কিন্তু মার খেয়ে আমার কাছে। কালো পায়রা দিঘির শান বাঁধানো ভাঙা ঘাটের নিচু ধাপে বড় বড় গাছের ছায়া এসে পড়েছে, পুকুরের জলে আর ঘাটের রানাতে। ঘাটের ছাতিম আর অন্য অন্য গাছের ছায়া। বাঁদিকে দূরে উত্তর দেউল, যদিও এখান থেকে দেখা যায় না। সামনে সেই ইটের ঢিবিটা। প্রভাস যেখান থেকে ইট নিয়ে গিয়েছে গ্রামে স্কুলের জন্যে। সামনে প্রকাণ্ড দিঘিটার নিথর কালো জল, জলের ওপর এখানে ওখানে পান কলস আর কলমির দাম। কোণের দিকে রাঙা নাললতার পাতা ভাসছে, যদিও এখন ওর ফুল নেই। শরৎ এ সময় রোজ বসে একাই বাসন মাজে। আজ রাজলক্ষ্মীকে পেয়ে ভারী খুশি হয়েছে সে। এই ঘাটে বসে শরৎ কত স্বপ্ন দেখেছে, রোজ এই বাসন মাজবার সময়টি একা বসে বসে। নীল আকাশের তলায় ঠিক দুপুরের অলস স্তব্ধতা ভরা ছাতিম বন, ভাঙা ইটের রাশ আর কালো পায়রা দিঘির নিথর কালো জল। হয়তো কখনো কাক ডাকে কা কা, কিংবা যেমন আজকাল ঘুঘু সারা দুপুর ধরে ডাকের বিরাম বিশ্রাম দেয় না। কি যে ভালো লাগে। জীবনের যে একঘেয়েমি কথা রাজলক্ষ্মী বললে, শরৎ তা কখনো হয়তো সেভাবে বোঝেনি। এই গ্রামে এই গড়বাড়ির ইটের ভগ্নস্তূপের মধ্যে সে জন্মেছে। এরই বাইরের অন্য কোনো জীবনের সে কল্পনা করতে পারে না, অন্তত করতে পারত না এতদিন। কিন্তু কি জানি সম্প্রতি তার মনে কোথা থেকে বাইরের হাওয়া এসে লেগেছে। কালো দিঘির নিস্তরঙ্গ শান্ত বক্ষ চঞ্চল হয়ে উঠেছে। প্রথমে এলো তাদের অতিথিশালায় সেই বুড়ো বামন। তার বাবার কাছে যে জেলার সীমানা দেখবার অপূর্ব গল্প করেছিল, যা ছিল স্থাণুবৎ অচল অনড়। সেই নির্বিকার অতি শান্ত অস্তিত্বের মূলে কোথায় যেন সে কি নাড়া দিয়ে গেল, তার এবং তার বাবার। বামন জ্যাঠা কত গল্প করত তার রান্নাঘরে পিঁড়ি পেতে বসে বসে। বাইরের ঘরকন্না, কত সংসারের কথা, কত ধরনের সুখ দুঃখের কাহিনী। বড় বড় আম কাঁঠালের বাগান, যা তাদের গড়ের বাগানের চেয়েও অনেক বড়। 50 বিঘের কলমের আম বাগান। কত বড় বাড়ি,
তাদের মেয়েদের বউদের কথা, দিগন্ত বিস্তীর্ণ মাঠ, মাঠের মধ্যে বাবলা গাছের সারি, শ্যাওড়া বন, শিরীষের ফল পেকে ফেটে কালো বিচির রাশি ছড়িয়ে আছে। উয়ের ঢিবির পাশে বন্ধুতুরার ঝোপ। শরৎ তন্ময় হয়ে শুনত। অন্য এক জীবন, অন্য এক অস্তিত্বের বার্তা বহন করে আনত এসব গল্প। আজ সে মেয়ে হয়ে জন্মেছে, তার হাত পা বাঁধা, কোথাও যাবার উপায় নেই, কিছু দেখবার উপায় নেই। তার ওপর রয়েছেন বাবা, বৃদ্ধ সদানন্দ বালকের মতো সরল নির্বিকার। তারপরে এলো প্রভাসদা। প্রভাসদা এলো আর এক জীবনের বার্তা নিয়ে। শহরের সহস্র বৈচিত্র্য ও জাঁকজমক আছে সে কাহিনীর মধ্যে। মানুষ যেখানে থাকে অত অদ্ভুত আমোদ প্রমোদের মধ্যে ডুবে, নিত্য নতুন আনন্দের মধ্যে যেখানে দিন কাটে, দেখতে ইচ্ছে হয় শরতের সে দেশ কেমন। খুব বড় একটা আশা ও আকাঙ্ক্ষা শরতের মনে জেগেছে প্রভাসের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর থেকে। তারপরে এই রাজলক্ষ্মী, 16 বছরের কিশোরী মেয়ে তো মোটে, এরও নাকি একঘেয়ে লাগছে আজকাল গড় শিবপুরের জীবন। ওর বয়সে শরৎ শুধু শিব পুজো করেছে বসে বসে দিঘির ঘাটে বোধনের বেলতলায়, অত সে বুঝতও না, জানতও না। কিন্তু আজকালের মেয়েদের মন আলাদা। শরৎ যে কালের মেয়ে সে কাল কি আছে? রাজলক্ষ্মী শরতের দিকে চেয়ে হঠাৎ বলে উঠল, সত্যি শরৎদি। শরৎ মুখ নিচু করে বাসন মাজছিল। মুখ তুলে ওর দিকে চেয়ে বিস্ময়ের সুরে বললে, কি রে? আচ্ছা, তোমার চেহারা দেখলে কে বলবে তোমার বয়স হয়েছে? তোমাকে দেখে আমি মেয়ে মানুষ, আমারই চোখের পলক পড়ে না শরৎদি, সত্যি সত্যি বলছি। রাজকন্যে মানায় বটে। শরৎ সলজ্জ হাসি হেসে বললে, দূর বাঁদরি, মিথ্যে বলিনি শরৎদি, এতটুকু বাড়িয়ে বলছি নে। কেন, নিজের দিকে তাকিয়ে বুঝি কথা বলিস নে? আর লজ্জা দিও না দিদি, তোমার পায়ে পড়ি, অনেক তাকিয়ে দেখেছি, কাজেই ও কথা মনে সর্বদাই জেগে থাকে। ও কথা তুলে আর মন কেন খারাপ করিয়ে দাও? শরৎ কিছুক্ষণ চুপ করে থেকে একটু ইতস্তত করে বললে, একটা কথা বলবো রাজলক্ষ্মী। কি শরৎদি? আমায় অমন কথা আর বলিস নে। কে কোথা থেকে শুনবে আর কি ভাববে, এই গাঁ বড় খারাপ হয়ে উঠেছে ভাই। কেন শরৎদি এ কথা বললে? তোকে এতদিন বলিনি, কাউকে বলিনি, বুঝলি, কিন্তু যখন কথাটা উঠলই তখন তোর কাছে বলি। কি কথা? বলে ফেলো না ঝাঁ করে। হাঁ করে তোমার মুখের দিকে কতক্ষণ চেয়ে থাকবো? এই গাঁয়ের কতকগুলো পোড়ার মুখো ড্যাকরা জুটেছে, তাদের মা বোন জ্ঞান নেই। সেগুলোর জ্বালায় আমার সন্ধ্যের সময় উত্তর দেউলে পিদিম দিতে যাবার যদি জো থাকে, সেগুলো কবে সাঁড়াতলায় ঘাটসই হবে তাই ভাবি। রাজলক্ষ্মী অবাক হয়ে শরতের মুখের দিকে চেয়ে বললে, বলো কি শরৎদি, এ কথা তো কোনোদিন শুনিনি তোমার মুখে। কবে দেখেছ? কি করে তারা? কি করে আবার? উত্তর দেউলে অন্ধকারে লুকিয়ে থাকে, ছাতিম বনের মধ্যে ফিসফিস করে। রোজ নয়, মাঝে মাঝে প্রায়ই করে। এই কালও তো করছিল। কাল? কালই। প্রভাসদা উঠে চলে গেল, তখন প্রায় বেলা গড়িয়ে গিয়েছে। আমি উত্তর দেউলে গেলাম সন্ধে দেখাতে, আর অমনি শুনি মন্দিরের পশ্চিম গায়ে দেওয়ালের ওপাশে কার পায়ের শব্দ অন্ধকারে। বলো কি শরৎদি, আমার শুনে যে গায়ে কাঁটা দিয়ে উঠছে, তোমার ভয় করল না? আমার গা শোয়া হয়ে গিয়েছে ভাই। 8 বছর সারা বর্ষাকাল অমনি করে মরেছে পোড়ার মুখোরা, তাদের জমে ভুলে আছে, আবার শুরু করেছে এই কদিন। তারপর কি হলো? কি আর হবে, সাহস নেই এক করার, হেই করলে কুকুরের মতো পালিয়ে যায়। একবার যদি দেখতে পাই তবে দেখিয়ে দিই কার সঙ্গে তারা লাগতে এসেছে, বঁটি দিয়ে নাক কেটে ছাড়ি। জ্যাঠামশাইকে বলো না কেন? বাবাকে? পাগল, উনি কিছু করতে পারবেন না, মাঝে পড়ে গায়ে ঢাক বাজিয়ে বেড়াবেন, মন্দ লোকে 5 কথা বলবে।
বাবাকে কি ধম্মদাসকে বলবো তবে? না ভাই, কাউকে বলবি নে। 5 জনে 5 রকম কথা ওঠাবে। গাঁয়ের লোক বড় খারাপ, জানো তো সবই। কাকারা করতে যাবেন ভালো ভেবে হয়ে যাবে উল্টো। তাছাড়া তাঁরা করবেনই বা কি? চোখে তো কাউকে দেখিনি। আচ্ছা, সন্দেহ হয় কারোর ওপরে শরৎদি? শরৎ চুপ করে নিচু মুখে বাসন মাজতে লাগলো। রাজলক্ষ্মী বললে, বলো না শরৎদি, কাউকে সন্দেহ করো? কার নাম করব ভাই, যখন চোখে দেখিনি? তবে সন্দেহ আমার হয় কার ওপর তা বলতে পারি। তুই কিন্তু কারো কাছে কিছু বলতে পারবি নে। কীর্তি মুখুর্জের ভাগ্নে অনাদি ছোড়াটার চালচলন অনেক দিন থেকে খারাপ দেখছি। রাস্তাঘাটে যখন দেখা হয় তখন কেমন হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকে, শীষ দেয়। আর ওই বটুক মুখ পোড়াটাকেও আমার সন্দেহ হয়। বটুক মামা? তার তো বয়স হয়েছে অনেক। তবে বয়স হয়েছে তাই কি, আমিও তো দাদা বলে ডাকি। ও লোক কিন্তু ভালো না। সে আমিও একটু একটু না জানি এমন নয় শরৎ দিদি। একদিন হয়েছে কি শোনো, তবে বলি। আমি আসছি হারান চক্রবর্তীর বাড়ি থেকে, ঠিক দুপুরবেলা। ঘোষেদের কাঁঠাল বাগানে এসে বটুক মামার সঙ্গে দেখা। শরৎ বাধা দিয়ে বললে, থাকগে, ওসব কথা শুনে কি করব? ওসব শুনলে রাগে আমার সর্বশরীর রিরি করে জ্বলে। তবে ওরা এখনো আমায় চিনতে পারেনি। কাউকে কিছু বলবার দরকার নেই আমার। শাস্তি যেদিন দেব সেদিন নিজের হাতে দেব। মুখ পোড়াদের শিক্ষে সেদিন ভালো করেই হবে। তবে একটা কথা বলি, যাদের নাম করলাম তাদের সন্দেহ করি ওই পর্যন্ত। ওরা কিনা আমি ঠিক জানি নে, চোখে তো দেখতে পাইনি কাউকে। অন্যায় দোষ দিলে ধম্মে সইবে না। রাজলক্ষ্মী প্রশংসমান দৃষ্টিতে শরতের সুগঠিত সুন্দর দেহের দিকে চেয়ে চেয়ে বললে, সে যদি কেউ পারে তবে তুমিই পারবে শরৎদি, তা আমি জানি। তোমায় দেখলে আমাদের মনে সাহস আসে। শরৎ দুষ্টুমির হাসি হেসে রাজলক্ষ্মীর মুখের দিকে সুন্দর ভঙ্গিতে চেয়ে বলল, ইস, বলিস কি রে, সত্যি সত্যি নাকি? রাজলক্ষ্মী উৎসাহের সুরে হাসি মুখে বললে, বাহ, কি সুন্দর দেখাচ্ছে তোমায় শরৎ দিদি, কি চমৎকার ভাবে চাইলে। আমারই মন কেমন করে ওঠে, তবু আমি মেয়ে মানুষ। শরৎ কৃত্রিম কোপের সঙ্গে বললে আবার, বারণ করে দিলাম না, ওসব কথা বলবি নে। মেয়ের এদিক নেই ওদিক আছে। চল, বাসনগুলো কিছু নিয়ে দেখি হাতে করে। বেলা আর নেই, এখন ছিষ্টির কাজ বাকি। বাড়ি ফিরে রাজলক্ষ্মী বললে, চলে যাই শরৎ দিদি, সন্ধে হলে যেতে ভয় করবে। শরৎ তাকে যেতে দিলে না। বললে, ও কি রে, তোকে কিছু খেতে দিলাম না যে? তা হবে না, এইবার চা করি আর কিছু খাবার করি। না শরৎদি, পায়ে পড়ি, ছেড়ে দাও আজ, আর একদিন এসে খাবো এখন। শরৎ কিছুতেই শুনলে না। কখনো সে রাজলক্ষ্মীকে কিছু না খাইয়ে ছেড়ে দেয় না। নিজে সে গরিব, গরিব ঘরের মেয়ে রাজলক্ষ্মীর দুঃখ ভালো করেই বোঝে। বাড়িতে হয়তো বিকেলে খাবার কিছুই জোটে না, আসে এখানে গল্প করে। ওকে খাওয়াতে পারলে শরতের মনে তৃপ্তি হয় বড়। শরৎ চা করে দিলে ওকে, নিজের জন্য একটা কাঁসার গ্লাসে ঢেলে নিলে। হালুয়া করে ওকে কিছু দিয়ে বাকিটা বাবার জন্য রেখে দিলে। রাজলক্ষ্মী বললে, ও কি শরৎদি, তুমি নিলে না? আমি একেবারে সন্ধ্যের পরই তো খাবো, এখন খেলে আর খিদে পায় না, তুই খা। রাজলক্ষ্মীর চা ও খাবার পেয়ে একটু খুশি হলো। বললে, কি সুন্দর হালুয়া তুমি করো শরৎদি। যা, আমার সবই তো তোর ভালো। তা ভালো লাগলে ভালো বলবো না? বারে, তোমার সবই আমার যদি ভালো লাগে তবে কি করি বলো না? আমারও ভালো লাগে তুই এলে, বুঝলি। এই নিবান্ধা পুরীর মধ্যে একা মুক্তি বুঝে সদা সর্বদা থাকি। কেউ এলে গেলে বড় ভালো লাগে। বাবা তো সবসময় বাড়ি থাকেন না, তোর সঙ্গে বেশ একটু গল্প গুজব করে বড় আমোদ পাই। আমারও শরৎদি, গায়ের আর কোনো মেয়ের সঙ্গে মিশে তেমন আমোদ পাইনি।
তাই তো তোমার কাছে আসি। রাজলক্ষ্মীর বিবাহের বয়স পার হয়েছে, কিন্তু বাপ মায়ের পয়সার জোর না থাকায় এখনো কিছু ঠিকঠাক হয়নি। শরতের মনে এটা সর্বদাই ওঠে, যেন তার নিজেরই কন্যাদায় উপস্থিত। কেদারকে দিয়ে শরৎ দু এক জায়গায় কথাবার্তা তুলেছিল, কিন্তু শেষ পর্যন্ত পয়সা কড়ির জন্যে সেসব সম্বন্ধ ভেঙে যায়। আজ দিন 10-12 হলো কেদার আর একটা সম্বন্ধ এনেছিল। শরতেরও শুনে মনে হয়েছে সেখানে হলে ভালোই হয়। পূর্বে এ নিয়ে একবার দুই সখীর মধ্যে কথাবার্তাও হয়েছে। আজও শরৎ বললে, ভালো কথা রাজলক্ষ্মী, আসল ব্যাপারের কি করবি বল। রাজলক্ষ্মী না বুঝতে পারার ভান করলে, কি ব্যাপার আসল? তোকে যে কথা সেদিন বললাম, সাঁতরাপাড়ার সেই সম্বন্ধটা। রাজলক্ষ্মী মনে মনে খুশি হয়ে উঠল। মুখে বললে, যা, আর ওসবে দরকার নেই, বেশ আছি। কেন তাড়িয়ে দেবে শরদ্দি? না, ওসব চালাকি রাখ দেখি। এখন আমায় বল, বাবাকে কি বলবো? যার সঙ্গে বিবাহের প্রস্তাব উঠেছে তার সম্বন্ধে সব কথা রাজলক্ষ্মী ইতিপূর্বে 2 বার শুনেছে শরতেরই মুখে। তবুও তার ইচ্ছে হলো আর একবার সে কথা শোনে। শুনতে লাগে ভালোই, তবুও কিছু নতুনত্ব। সে তাচ্ছিল্যের সুরে বললে, ভারী তো সম্বন্ধ। ছেলে কি করে বলেছিলে? শরৎ বললে, নৈহাটিতে পাটের কলে চাকরি করে। শুনেছি মাকে নিয়ে নৈহাটিতেই বাসা করে থাকে। রাজলক্ষ্মী ঠোঁট উল্টে বললে, পাটের কলে আবার চাকরি? তুমিও যেমন। রাজলক্ষ্মী কথাটা বললে বটে, কিন্তু তার মনে হলো এ সম্বন্ধ খারাপ নয়। ছেলেটির বিষয়ে আরো কিছু জানবার তার খুব কৌতূহল হলো। কেমন দেখতে, কত টাকা মাইনে পায়, বাড়িতে আর কেউ আছে কিনা। শরৎ কিন্তু সেদিক দিয়েও গেল না। বললে, তা তো বুঝলাম, তোর খুব উঁচু নজর, কিন্তু জজ ম্যাজিস্ট্রার পাত্র এখন পাওয়া যাচ্ছে কোথায় বল? অবস্থা বুঝে তো ব্যবস্থা। কি মত তোর? রাজলক্ষ্মী চুপ করে থেকে বললে, ভেবে বলবো শরৎ দিদি। আচ্ছা, কি পাস বলছিলে যেন সেদিন? খানিকক্ষণ এ সম্বন্ধে কথা যদি চলে বেশ লাগে। শরৎ বলে, ম্যাট্রিক পাস। মোটে? অমন কথা বলিস নে। 2-3টে পাস পাত্র কি পাওয়া সহজ? এতগুলো টাকা চাইবে? আচ্ছা, পাটের কল কিরকম শরৎদি? শরৎ হেসে বললে, আমি তো আর দেখিনি কখনো। তোরও পরের মুখে ঝাল খাবার দরকার কি? একেবারে নিজের চোখেই তো দেখবি। যা, শরৎদি যেন কি। শরৎ হাসতে হাসতে বললে, আচ্ছা শোন, তুই যে বলছিস ম্যাট্রিক পাস কিছুই না, 2-3টে পাস ছেলের সঙ্গে তোর বিয়ে দিলে তুই কথা বলতে পারবি তার সঙ্গে? কেন পারবো না, দেখে নিও। গল্পে দুজনে উন্মত্ত। কখন ইতিমধ্যে সন্ধে হয়ে গিয়েছে, বাইরে বেশ অন্ধকার নেমেছে। ওরা খেয়ালই করেনি। ছাতিম বনে শিয়াল ডেকে উঠলে ওদের চমক ভাঙল। রাজলক্ষ্মী ব্যস্ত হয়ে বলে উঠল, ও শরদ্দি, একেবারে অন্ধকার হয়ে গেল যে, আমি কি করে যাব? বস না, বাবা এলে তোকে বাড়ি দিয়ে আসবে এখন। না শরদ্দি, আমি যাই। তুমি গড়ের খাল পার করে দিয়ে এসো আমায়, বাকি পথ ঠিক যাব। আমার যত ভয় এই গড়ের মধ্যে। আর আমি একলাটি এখন কতক্ষণ পর্যন্ত বসে থাকবো তার ঠিক আছে? বাবা যে কখন ফিরবেন, তুই থাকলে বড্ড ভালো হতো। থাক না লক্ষ্মীটি, আর একটু চা খাবি? কিন্তু রাজলক্ষ্মী আর থাকতে চাইল না। বেশি রাত পর্যন্ত বাইরে থাকলে মা ভারী বকবে। একলাটি অন্ধকারে যেতে ভয়ও করে। কেদার জ্যাঠারা আসবার ভরসায় থাকতে গেলে দুপুর রাত হয়ে যাবে। বাপরে! কেরোসিনের টেমি ধরে শরৎ গড়ের খাল পর্যন্ত রাজলক্ষ্মীকে এগিয়ে দিলে। রাজলক্ষ্মী খাল পার হয়ে ওপারের রাস্তায় উঠে বললে, তুমি যাও শরদ্দি, গোয়ালাদের বাড়ির আলো দেখা যাচ্ছে, আর ভয় নেই। যেতে যেতে সে ভাবছিল, নৈহাটি কেমন জায়গা না জানি। সংসারে বেশি ঝামেলা না থাকাই ভালো। ম্যাট্রিক পাস ছেলে মন্দ নয়। ছেলেটার রংটা কালো না ফর্সা? শীত কমে গিয়েছে। বসন্তের হাওয়া দিতে শুরু করার সঙ্গে সঙ্গে সজনে গাছের থোকা থোকা ফুল দেখা দিয়েছে। কেদার নিজের গ্রামেই এক
একটা কৃষ্ণযাত্রার দল খুলেছেন। সম্প্রতি এ অঞ্চলে কৃষ্ণযাত্রার বেশ একটা হিড়িক এসে পড়েছে। গত পুজোর সময় থেকে এর সূত্রপাত ঘটে। বর্তমানে মহামারীর মতো গ্রামে গ্রামে হুজুগ ছড়িয়ে পড়েছে। কেদার হটবার পাত্র নন। তাঁর গ্রামকে ছোট হয়ে থাকতে দেবেন কেন? জেলেপাড়া, কামারপাড়া এবং কুমোরপাড়ার লোকজন জুটিয়ে তিনিও একদল খুলে মহা উৎসাহে মহলা আরম্ভ করেছেন। স্নানাহারের সময় নেই তাঁর, ভারী ব্যস্ত। সম্প্রতি তাঁর দলের গাওনা হবে চৈত্র মাসে অন্নপূর্ণা পুজোর দিন, গ্রামের বারোয়ারি তলায়। বেশি দেরি নেই, 1.5 মাস মাত্র। সীতানাথ জেলের বাড়ির বাইরে বড় 6 চালা ঘর। যাত্রার দলের মোহরা এখানেই রোজ বসে। অন্য সকলের আসতে একটু রাত হয়, কারণ সবাই কাজের লোক। কাজকর্ম সেরে আসতে একটু দেরি হয়ে পড়ে। কেদারের কিন্তু সন্ধে হতে না হতে দেরি হয় না। তিনি সকলের আগে এসে বসে থাকেন। সীতানাথ বাড়ি নেই। শীতকালের মাঝামাঝি নৌকো করে এখান থেকে 5 দিনের পথ চূর্ণী নদীতে মাছ ধরতে গিয়েছে, এখনো দেশে ফেরেনি। সীতানাথের বড় ছেলে মানিক বাড়িতে থাকে ও গ্রামের নদীতে মাছ ধরে স্থানীয় হাটে বিক্রি করে সংসার চালায়। আজ পুরো মহলা হবে বলে সে সকাল সকাল নদী থেকে ফিরে এসে বাইরের ঘরে বড় বড় খান কতক মাদুর ও চট পেতে আসর করে রেখেছে। কেদারকে বললে, বাবা ঠাকুর, তামাক কি আর একবার ইচ্ছে করবেন? তা সাজ না হয়। হ্যাঁ রে মানকে, এরা এখনো সব এলো না কেন? আসছে বাবা ঠাকুর, সবাই কাজ সেরে আসছে তো একটু দেরি হবে। তুই তামাক সেজে একবার দেখে আয় দেখি বিশু কুমোরের বাড়ি। ওর ছেলেটাকে না হয় ডেকে আন, সে রাধিকা সাজবে। তার গানগুলো ততক্ষণ বেহালায় রপ্ত করে দিই। কথা শেষ হবার সঙ্গে সঙ্গে দুই অভিনেতা ঘরে ঢুকল। একজন চিবাস মোদি আর একজন ঋষিকেশ কর্মকার। কেদার খুশিতে উৎফুল্ল হয়ে বললেন, আরে চিবাস যে, এই যে ঋষিকেশ, এসো এসো। তোমরা না এলে তো রিহার্সাল আরম্ভ হয় না। বেশ ভালো করেছ, বসো। মানিক ততক্ষণ তামাক সেজে কেদারের হাতে দিয়ে বললে, তামাক ইচ্ছে করুন। কেদারের মনে অকস্মাৎ তুমুল আনন্দের ঢেউ বয়ে গেল। বাইরের ঝিরঝিরে মিঠে ফাল্গুনের হাওয়ায় আমের বৌলের সুঘ্রাণ। একটা আঁকড় ফুলের গাছে সাদা ফুল ধরেছে। সামনে এখন অর্ধেক রাত পর্যন্ত গান বাজনার গমগমে আসর। কত লোকজন, ছেলে ছোকরা আসবে। মানুষের জীবনে এত আনন্দও আছে। তামাক খেতে খেতে কেদার খুশি রাতিসজ্জে বলে উঠলেন, হ্যাঁ ওহে ঋষিকেশ, এদিকে এসো। ততক্ষণ তোমার আয়ান ঘোষের পাঠটা একবার মুখস্থ বলে যাও শুনি। কেদারের হুকুম অমান্য করবার সাধ্য নেই কারো এ আসরে। ঋষিকেশ কর্মকার 2-1 ঢোক গিলে 2-1 ঘরের আড়ার দিকে তাকিয়ে বিপন্ন মুখে বলতে শুরু করলে, অদ্য পৌর্ণমাসী রজনী, যমুনা পুলিনের কি অদ্ভুত শোভা। কিন্তু অহ, আমার হৃদয় সহস্র বৃশ্চিক দংশনের মতো এরূপ মর্মঘাতী জ্বালা অনুভব করিতেছি কেন? কোকিলের কুহুধ্বনি আমার কর্ণকুহরে। আহ, দাঁড়াও দাঁড়াও, অমন নামটা মুখস্থ বলে গেলে হবে না। থেমে দমক দিয়ে দিয়ে বলো, কাঠের পুতুলের মতো অমন আড়ষ্ট হয়ে থাকার মানে কি? হাত পা নড়ে না? এমন সময় কয়েকজন লোক এসে ঢুকল। কেদারের ঝোঁক গান বাজনার দিকে। শুধু বক্তৃতার তালিম তার মনে পুরো আনন্দ দিতে পারেনি এতক্ষণ। নবাগতদের মধ্যে বিশ্বেশ্বর পালের ছেলে নন্দকে দেখে তিনি হঠাৎ অতিমাত্রায় খুশি হয়ে উঠলেন। আরে ও নন্দ, এত দেরি করে এলি বাবা? তবেই তুই রাধিকা সেজেছিস। 12খানা গান তোমার পাটে। আজই তো সব তালিম দেওয়া চাই, নইলে আর কবে কি হবে শুনি। বস, বেয়ালা বেদেনি, গানগুলো আগে হয়ে যাক। 2-1 ক্ষীণ আপত্তি তুলবার চেষ্টা করলে। ছিবাসমুদি নন্দ ঘোষের পাঠ। সে বললে, একটোর সঙ্গে সঙ্গে গান চললে এখানে গানগুলো ভালো করে রপ্ত হয়ে যেত বাবা ঠাকুর, নইলে একটো আড়ষ্ট মেরে যাবে যে। কেদার মুখ খিচিয়ে বললে, থামো না ছিবাস, বোঝো তো সব বাপু, কিসে কি হয় সে আমি খুব ভালো জানি।
এখানে গান আগে না তালিম দিয়ে নিলে শেষকালের একটোর সময় গান গাইতে গেলে ভয়েই গলা শুকিয়ে যাবে। তুমি তোমার নিজের পাঠ দেখো গিয়ে বাইরে বসে। ছিবাস ধমক খেয়ে অপ্রতিভ হয়ে গেল। এরপরে আর কেউ কোনো প্রকার প্রতিবাদ করতে সাহস করলে না। কেদারের মুখের ওপর প্রতিবাদ কখনো বড় একটা কেউ করেও না। সুতরাং গান বাজনা চলল পুরোদমে। ক্রমে সব লোক এসে জড়ো হয়ে গেল। ঘরে বসবার জায়গা দিতে পারা যায় না। বাইরের দাওয়ায় গিয়ে অনেকে বসল। বাইরে যাবার আরও একটা কারণেই এদের মধ্যে বেশিরভাগ ছেলে ছোকরা ও 22-23 থেকে 30-32 বছরের যুবক। এরা কেদারের সামনে বিড়ি বা তামাক খায় না, অথচ বেশিক্ষণ ধূমপান না করে তারা থাকতেও পারে না। বাইরের দাওয়া আশ্রয় করা ছাড়া তাদের গত্যন্তর নেই। গানে বাজনায় বক্তৃতায় গল্পে এবং সঙ্গে সঙ্গে তামাক ও বিড়ির ধোঁয়ায় মহলা ঘরের বাতাস ভারাক্রান্ত হয়ে উঠেছে। এমন সময় দূরে কিসের চিৎকার শোনা গেল। কে একজন বললে, ও ছিবাস জ্যাঠা, চৌকিদার হাঁকছে যে বামুন পাড়ায়, অনেক রাত হয়েছে তবে। দু একজন উৎকর্ণ হয়ে শুনে বললে, তাই তো, রাতটা বেশি হয়ে গিয়েছে। বাবা ঠাকুর, আজ বন্ধ করে দিলে হতো না? আপনি আবার এতটা পথ যাবেন। বিশু কুমোরের ছেলে এ পর্যন্ত গোটা আষ্টেক গানের তালিম দিয়ে এবার কেদারের কাছে বিস্তর ধমক খেয়ে বড় ক্লান্ত হয়ে পড়েছিল। সে করুণ দৃষ্টিতে কেদারের দিকে চাইলে। কেদার বললেন, ঘুম আসছে না? তোর কিছু হবে না বাবা। কুমোরের ছেলে, চাক ঘোরাবি, ভাঁড় আর তিজেল হাঁড়ি গড়বি। তোর এই বিড়ম্বনা কেন বল দেখি বাপু? সেই সন্ধ্যে থেকে তোকে পাকি পড়া করছি, এখনো একটা গানও নিখুঁত করে গলায় আনতে পারলি নে। তোর গলায় নেই সুর, তার কোত্থেকে কি হবে? বেসুরো গলা নিয়ে গান গাওয়া চলে? আসলে তো এ কথা ঠিক নয়। বিশু ছেলেটি বেশ সুকণ্ঠ গায়ক, সবাই জানে, কেদারও তা ভালোই জানেন। কিন্তু তিনি বড় কড়া মাস্টার। তার কথা বলবার ধরনই এই। ছেলেটির এরকম তিরস্কার গা সওয়া হয়ে গিয়েছে। সুতরাং সে কেদারের কথায় দুঃখিত না হয়ে বললে, দাদা ঠাকুর, বাড়িতে মার অসুখ, বাবা সকাল সকাল যেতি বলে দিয়েল। তা যা যা, আজ তবে থাক এই পর্যন্ত। কাল সবাই সকাল সকাল আসা হয় যেন। চলো হে ছিবাস, চলো হে ঋষিকেশ। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও কেদার উঠে পড়লেন। হুঁশ না করিয়ে দিলে তিনি আরো কতক্ষণ এখানে বসে থাকতেন কে জানে। কিন্তু মহলা ঘরের বাইরে পা দিয়ে তিনি একটু অবাক হয়ে বললেন, এ কি? হ্যাঁ ছিবাস, জ্যোৎস্না উঠে গিয়েছে যে। আগে হ্যাঁ বাবা ঠাকুর, তাই তো দেখছি। তাই তো হে, আজ নবমী না? কৃষ্ণপক্ষের নবমী? ওহ, অনেক রাত হয়ে গিয়েছে তাহলে। পথে কিছু দূর পর্যন্ত একসঙ্গে এসে বিভিন্ন পাড়ার দিকে একে একে সবাই বেরিয়ে গেল কেদারকে ফেলে। 2-3 জন কেদারকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে চাইলে, কিন্তু কেদার সে প্রস্তাব প্রত্যাখ্যান করে একাই বাড়ির দিকে চললেন। গড়ের খাল পার হবার সময় নিশীথ রাত্রির জ্যোৎস্নালোকিত বনঝোপের দিকে চেয়ে চেয়ে কেদারের বেশ লাগল। কেদারের পিতামহ রাজা বিষ্ণুরামের স্বহস্তে রোপিত বোম্বাই আমের গাছে প্রচুর বউল এসেছে এবার। তার ঘন সুগন্ধে মাঝরাত্রির জ্যোৎস্না ভরা বাতাস যেন নেশায় ভরপুর। ভারী আনন্দে জীবনের দিনগুলো কেটে যাচ্ছে মোটের উপর তাঁর। সকাল থেকে রাত পর্যন্ত সময় যে কোথা দিয়ে কেটে যায় তা তিনি বুঝতেই পারেন না। কি চমৎকার দেখাচ্ছে জ্যোৎস্নায় এই গড়বাড়ির জঙ্গল, ভাঙা ইট পাথরের ঢিবিগুলো। সবাই বলে নাকি অপদেবতা আছে, তিনি বিশ্বাস করেন না, সব বাজে কথা। কই, এত রাত পর্যন্ত তো তিনি বাইরে থাকেন, একাই আসেন বাড়ি, কখনো কিছু তো দেখেননি। বাল্যকাল থেকে এই বনে ঘেরা ভাঙা বাড়িতে মানুষ হয়েছেন। এর প্রত্যেক ইটখানা, প্রত্যেক গাছটি, বনের লতাটি তার প্রিয় ও পরিচিত। তার অস্তিত্বের সঙ্গে এরা জড়ানো। তিনি যে চোখে এদের দেখেন, অন্য লোকে সে চোখ পাবে কোথায়? কষ্ট হয় শরতের জন্যে, ওকে তিনি কোনো সুখে সুখী করতে পারলেন না। ছেলে মানুষ, ওর জীবনের কোনো স্বাদ পড়ল না। সারাদিনের কাজকর্ম ও আমোদ প্রমোদের ফাঁকে ফাঁকে শরতের মুখখানা যখন তার মনে পড়ে, হঠাৎ তখন বড় অন্যমনস্ক হয়ে যান কেদার।
যেখানেই থাকুন মনে হয় এখনই ছুটে একবার তার কাছে চলে যান। আহা, এত রাত পর্যন্ত মেয়েটা একা এই জঙ্গলে ঘেরা বাড়ির মধ্যে থাকে। কাজটা ভালো হচ্ছে না। ঠিক নয় কেদারের এতক্ষণ বাইরে থাকা। দৌড়ে ঘা দিয়ে কেদার ডাকলেন, ও শরৎ, মা ওঠো, দৌড় খোলো। 2-3 বার ডাকের পর শরতের ঘুম জড়িত কণ্ঠের ক্ষীণ সাড়া পাওয়া গেল। উঠে দৌড় খুলে দে, ও শরৎ। শরৎ বিরক্তি ভরা মুখে দৌড় খুলতে খুলতে বললে, আমি মরবো মাথা কুটে কুটে তোমার সামনে বাবা, পারি নে আর। সন্ধে হয়েছে কি এ যুগে? রাত কাবার হয়ে গেল, এখন তুমি বাড়ি এলে? পুবে ফর্সা হবার আর বাকি আছে? না না, আরে এই তো বামনপাড়ায় চৌকিদার হেঁকে গেল, রাত এখনো অনেক বাকি আছে। আর বকিস নে, এখন ভাত দে দেখি, খিদে পেয়েছে যা। কেদার খেতে বসলে শরৎ ঝাঁঝের সঙ্গে জিজ্ঞেস করলে, কোথায় ছিলে এতক্ষণ? কোথায় আর থাকবো, আমাদের দলের মহলা হচ্ছে, সেখানে আমি না থাকলেই সব মাটি। যেদিকে আমি না যাব সেদিকেই কোনো কাজ হবে না। শরৎ একটু নরম সুরে বললে, যাত্রা কোথায় হবে? আমি কিন্তু যাব তোমার সঙ্গে। তা ভালোই তো, বাড়ির মেয়েদের জন্য চিক দিয়ে দেবে, যাবি তো ভালোই। শরৎ একটু চুপ করে থেকে বললে, বাবা, আজ প্রভাসদা এসেছিল। কেদার বিস্ময়ের সুরে বললেন, কোথায়, কখন? তুমি বেরিয়ে চলে গেলে তার একটু পরেই এখানে এসে বসল। তার সঙ্গে তার আর একজন বন্ধু। দুজনকে চা করে দিলাম। খাবার কিছু নেই, কি করি? একটুখানি ময়দা পড়েছিল, তাই দিয়ে খান কতক পরোটা ভেজে দিলাম। বেশ বেশ, কতক্ষণ ছিল? তা অনেকক্ষণ, প্রায় ঘন্টা 3। সন্ধে হবার পরও খানিকক্ষণ ছিল। কি বলে গেল? বেড়াতে এসেছিল। প্রভাসদার বন্ধু কলকাতার কোন বড়লোকের ছেলে, বেশ চেহারা, নাম অরুণ মুখুজ্জে। আমাদের গড়বাড়ির গল্প শুনে সে এসেছিল প্রভাসদার সঙ্গে দেখতে। অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলে। বড়লোকের কাণ্ড, তুইও যেমন। ঘরে পয়সা থাকলেই মাথায় নানান রকম খেয়াল গজায়। তারপর দেখে কি বললে? খুব খুশি, আমাদের এখানে এসে কত রকম কথা বলতে লাগলো। অরুণবাবু আবার আসবে, ফটোগ্রাফ নিয়ে যাবে, কি লিখবে নাকি আমাদের গড়বাড়ি নিয়ে। আমায় তো একেবারে মাথায় তুললে। ওই তো বললাম, বড়লোকের যখন যেটি খেয়াল চাপবে। কলকাতায় মানুষের অভাব নেই, আমাদের মতো দুঃখ ধান্দা করে যদি খেতে হতো। শরতের হাসি পেল বাবার দুঃখ ধান্দা করে খাবার কথায়। জীবনে তিনি তা কখনো করেননি। কাকে বলে তা এখনো জানেন না। কিসে কি হয় তা শরৎ ভালো করেই জানে। যেমন আজকের দিনের কথা, শরৎ হুবহু সত্য কথা বলেনি। ঘরে কিছুই ছিল না। ওরা গেল ভাঙা ইটকাঠ দেখতে, গড়বাড়ি ঘুরতে। সেই ফাঁকে শরৎকে ঊর্ধ্বশ্বাসে ছুটতে হলো রাজলক্ষ্মীদের বাড়ি ময়দা ও ঘি ধার করতে। সেখানে পাওয়া গেল তাই মানরক্ষে। সব দিন আবার সেখানেও পাওয়া যায় না। রাজলক্ষ্মী ওদের কথা শুনে দেখতে এসেছিল। সেই চা ও খাবার পরিবেশন করেছিল প্রভাস ও তার বন্ধুকে। আর একটা কথা শরৎ বলেনি বাবাকে। প্রভাস ওকে একটা মখমলের বাক্স দিয়ে গিয়েছে। কেমন চমৎকার বাক্সটা! তার মধ্যে গন্ধ তেল, এসেন্স, পাউডার, আরও সব কি কি। না নিলে প্রভাসদা কি মনে করবে? সে বাক্সটা হাত পেতে নিয়েছিল। কলকাতার ছেলে, ওরা হয়তো বোঝে না যে বিধবা মানুষেরও সব ব্যবহার করতে নেই। তার যে কোনো বিষয় কোনো স্বাদ আহ্লাদ নেই, সব বিষয়ে সে নিষ্পৃহ, উদাসী, কেমন এক ধরনের। এ বয়সেই মেয়ের সন্ন্যাসিনী মূর্তি তার বাবার ভালো লাগে না। শরৎ তা জানে। বাবাকে বলে কি হবে বাক্সটার কথা, যখন সেটা সে রাখবে না। কেদার আহার আনতে তামাক খেতে বসলেন বাইরের দাওয়ায়। শরৎ বলল, বাইরে কেন বাবা, ঘরে বসে খাও না তামাক। আজকাল রাত্রিরে বেশ ঠান্ডা পড়ে। দিনে গরম, রাতে ঠান্ডা, যত অসুখের কোটি। গভীর রাত্রি। বিছানায় শুয়ে একটা কথা মনে হলো বারবার। এর আগেও অনেকবার মনে হয়েছে।
প্রভাস তার বন্ধু অরুণবাবুর চেহারা বেশ সুন্দর, অবস্থাও ভালো। রাজলক্ষ্মীর সঙ্গে ওর বিয়ে দেওয়া যেত। আজ এ পর্যন্তই। উপন্যাসের ৬ষ্ঠ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।